শামসুজ্জামান দুদু ভাই আমার বিশেষ পছন্দের মানুষ। তো শামসুজ্জামান দুদু ভাই বারবারই আলোচনায় চলে আসেন, কোনো না কোনোভাবে তাকে আলোচনায় আসতেই হয়। তো শামসুজ্জামান দুদু ভাই সম্পর্কে যদি সামান্য একটু ভূমিকা রাখি তাহলে বলতে হয় তার রাজনৈতিক পরিচয় আপনাদের জানা আছে, বিএনপির ভাইস চেয়ারম্যানদের একজন। তো সেই দুদু ভাই প্রথম দেশের পরিমণ্ডল ছড়িয়ে, তার খ্যাতি যখন আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ে, দেশের সীমান্তের বাইরে ছড়িয়ে পড়ে, সেই সময়টি ছিল 20 মে 2025, এখন থেকে 3 মাস আগে। দেশে তো আগেই পরিচিত ছিলেন, দেশের বাইরেও তার খ্যাতি ছড়িয়ে পড়ে সেই 20 মের পর থেকে আন্তর্জাতিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন এই বিশিষ্ট আবাল, মূত্র এবং থুতু বিশেষজ্ঞ শামসুজ্জামান দুদু ভাইয়ের কথা বলছি। তো প্রিয় দর্শক, আমাকে ভুল বুঝবেন না, আমি তাকে দুদু ভাইকে কিন্তু আবাল বলিনি। আবাল বিষয়ক অভিজ্ঞতা তার আছে ভালো রকমের, এবং স্পেশালাইজ করেছেন। যে যে বিষয়ে তিনি স্পেশালাইজ করেছেন, আবাল তার মধ্যে একটি। আবাল, মূত্র এবং থুতু। তাই বলছিলাম বিশিষ্ট আবাল এবং মূত্র ও থুতু বিশেষজ্ঞ। তো আবার কি করে তিনি আলোচনায় আসলেন, আর আগে আপনাদের একটু পেছনে ফিরিয়ে নিতে চাই, কেন তিনি আন্তর্জাতিক হয়েছিলেন, তার খ্যাতি কেন আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছিল। মনে আছে আপনাদের অনেকেরই, তারপরও ইন কেস। তো সেই 20 মের কথা বলছিলাম, 20 মে 2025। সেই দিনটিতে তিনি কথা বলছিলেন একটি আলোচনা অনুষ্ঠানে বিএনপির, আর সেইটি অনুষ্ঠিত হয়েছিল প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে। আর এইটি জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজন করেছিল সেই প্রোগ্রামটির, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। আর সেই প্রোগ্রামটির শিরোনাম ছিল প্রতিহিংসার রাজনীতি, গণতন্ত্র, সুশাসন, প্রেক্ষিত বাংলাদেশ। চমৎকার, মুগ্ধ হওয়ার মতো শিরোনাম। প্রতিহিংসার রাজনীতি, গণতন্ত্র, সুশাসন, প্রেক্ষিত বাংলাদেশ। চমৎকার, নাম শুনে বোঝা যায় যে সেখানে কত বিদগ্ধ আলোচনা হবে বা হয়েছিল, এবং কত সুন্দর, নমনীয়, কমনীয়, সহনশীল, সহিষ্ণু মতবাদ সেখানে প্রচার করা হবে হিংসা বিদ্বেষের বিপরীতে। শিরোনামটি অন্তত তাই সাজেস্ট করে। তা আমরা আসলে আশায় বুক বেঁধেছিলাম যে সেখানে বিএনপি নেতাকর্মীরা এমন কিছু বলবেন যে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে মতদ্বৈততা আছে, মতানৈক্য আছে, হিংসা বিদ্বেষ আছে, মানুষ এগুলো সব ভুলে যাবে। তো এই আশায় আমরা করেছিলাম, কিন্তু হলো তার বিপরীত কিছু। আর ঘটালেন সে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা শামসুজ্জামান দুদু ভাই। তো দুদু ভাই সেখানে নির্দিষ্ট করে 3টি পয়েন্ট আমি উল্লেখ করব কি কি বলেছিলেন আজকের মূল আলোচনায় যাওয়ার আগে, যে জন্য আমি এপিসোড বানাচ্ছি আসলে। তো এটি এই আজকের এপিসোডের প্রাক পাঠ যদি বলি, একটু আগে থেকে দেখে নেওয়া কি হচ্ছিল বা কি হয়েছে। তো সেখানে 3টি বিষয়ে তিনি কথা বলেছিলেন এনসিপির প্রতি বিরক্তি প্রকাশ করে, এবং বিশেষভাবে এনসিপি লিডার বা নেতা হাসনাত আবদুল্লাহকে কেন্দ্র করে কথা বলেছিলেন। এনসিপির উপরই তিনি বিরক্ত ছিলেন সার্বিকভাবে, বাট হাসনাত আবদুল্লাহ তার উপলক্ষ ছিল। আর এর কারণ হলো ওই সময় ঠিক আগে, খুব বেশি দিন আগে না, 2-1 দিন হতে পারে হয়তো, কুমিল্লাতে হাসনাত আবদুল্লাহ এনসিপির একটি সমাবেশে একটি অভিযোগ করেছিলেন যে কুমিল্লা অঞ্চলের যারা বিএনপি নেতা তারা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করেন। কুমিল্লা অঞ্চলের এবং নির্দিষ্ট এলাকার কথা বলা হয়েছিল, এবং হাসনাত আবদুল্লাহ বলেছিলেন যে তার কাছে প্রমাণ আছে, তিনি প্রমাণ দিতে পারবেন। পুরো বিএনপির কথা বলা হয়নি যে বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে, বলা হয়েছিল ওই অঞ্চলের নির্দিষ্ট কিছু নেতা ওখানকার আওয়ামী লীগের টাকায় চলে, এরকম একটি ইঙ্গিত হাসনাত আবদুল্লাহ দিয়েছিলেন। তো প্রিয় দর্শক, আপনারা জানেন এগুলো রাজনৈতিক বাগাড়ম্বর, এক পার্টি আরেক পার্টিকে আক্রমণ করছে, এটা বলছে ওটা বলছে, কিন্তু ব্যক্তি আক্রমণ না, দলীয়ভাবে আক্রমণ করা হচ্ছে। তো পলিটিক্যাল রেটরিক, পলিটিক্যালি কথা বলা যায়, পলিটিক্যালি কথা বলে সর্ট আউট করা যায়, কিন্তু সেই চেষ্টা না করে হাসনাত আবদুল্লাহর উপর প্রচণ্ড রেগে গিয়ে সেই 20 মে কথা বলেছিলেন শামসুজ্জামান দুদু। 3টি পয়েন্টে তিনি আক্রমণ করেছিলেন হাসনাত আবদুল্লাহকে। প্রথমত তিনি বলেছিলেন বিএনপি যখন রাজনীতি করছে তখন তোমার বাপেরও জন্ম হয় নাই,
আমি তার ভাষাই বলছি, তার উচ্চারণে বলবার চেষ্টা করব, কাছাকাছি থাকবার চেষ্টা করব, হয়তো পারফেক্ট হতে পারবো না, মাফ করবেন। তো তিনি বলছিলেন, বিএনপি যখন রাজনীতি করছে তখন তোমার জন্ম হয় নাই, তখন তুমি কোথায় ছিলা বাপজান? ভালো, মাশাল্লাহ, বাপজান বলে সম্বোধন করেছেন, স্নেহের সম্বোধন। আর তার ওই কথাটিও সত্যি। বিএনপি যেই সময় রাজনীতি শুরু করেছিল জিয়াউর রহমানের আমলে, সেটি তো অনেক আগের কথা। তো তাই তিনি সে কথা বলতেই পারেন। কিন্তু এখানে একটি বিষয় থেকে যায়, একটি ফ্যালেসি হয়, লজিক্যাল ফ্যালেসি তৈরি হয়েছে। আর সেটি হলো, তিনি অভিজ্ঞতা, বয়স, সময় এসবের কথা বলছিলেন। তো সেগুলো দিয়ে সব কিছু বিচার করা যায় না সবসময়। কারণ দেখা গিয়েছে এখনকার যে ছোট ছোট বাচ্চারা, যারা ক্লাস 2-3-তে পড়ে, 4-এ পড়ে, 5-এ পড়ে, এই বাচ্চারা আইটি বিষয়গুলো যেমন বুঝে, ডিজিটাল টেকনোলজি যেরকম বুঝে, আমরা কি তা বুঝি? আমাদের জেনারেশন ব্যতিক্রম ছাড়া 2-1 জন। আমার ছেলে যা বুঝে, আমি তো তা কিছুই বুঝি না। আমি যে কোনো বিষয়ে পদে পদে প্রবলেম আটকে পড়ি। ইউটিউবিং করতে গেলে ক্যামেরা অ্যাডজাস্ট করতে পারি না, এটা করতে পারি না, ওটা করতে পারি না, নানান রকম সমস্যা হয়। ছেলেকে ডাকতে হয়। আমার ছেলে খুব ভালো বুঝে এগুলো। আপনাদের বাচ্চারাও বুঝে, ছোট ছোট বাচ্চারা অনেক ভালো বুঝে সেগুলো। চিন্তাই করা যায় না, ওরা তো ভালো বুঝে বাচ্চারা। তো সব কিছু বয়স দিয়ে হয় না। কারো বয়স বেড়েছে মানে তার বয়স বেড়েছে, কারো চুল সাদা হয়েছে, চুল পেকেছে, তার মানে লোকটি আস্তে আস্তে বার্ধক্যের দিকে যাচ্ছে, তার বুদ্ধি বেড়ে যাচ্ছে প্রতি বছর। বিষয়টি মোটেই এরকম না, বরং একটা সময় পরে বুদ্ধি কমতে থাকে, ব্যাক গিয়ারে চলে। মানুষ আলঝেইমার্স, ডিমেনশিয়া, স্মৃতিভ্রংশ যেগুলোকে বলি আমরা, এইসব রোগের শিকার হয়, ব্রেইন আর ঠিক মতো কাজ করে না। তো দুদুভাই সেই বয়স, অভিজ্ঞতার সময়ের কথা বোঝাচ্ছিলেন, যদিও এটি চরম বোকামি এবং এটি একটি ফ্যালেসি। তো এই গেল একটি পয়েন্ট। তিনি তাদের তুচ্ছ করছিলেন বয়সের কারণে, হাসনাত আবদুল্লাহকে, সার্জিসকে, নাহিদকে। তারা বয়সে তরুণ, তাদের বয়স কম, এই কথাটি তিনি বলবার চেষ্টা করছিলেন। আচ্ছা, আরেকটি পয়েন্ট ছিল, তিনি সেখানে বলছিলেন, সেই একই আলোচনায়, 20 মের আলোচনায় প্রেস ক্লাবে, কথা বললে হবে না, এতই ছোট, এতই ছোট, এগুলোকে আবালই বলবো, আবালের মতো কথা বলো না। আবার তাদের বয়সের দিকে গিয়েছেন তিনি হাসনাত আবদুল্লাহকে, সার্জিসকে, তাদেরকে তিনি আবাল বলে সম্বোধন করলেন সেদিন, যে এতই ছোট তারা, যে তারা আবালের মতো কথা বলে। আবাল জানি আমরা, প্রিয় দর্শক, নিশ্চয়ই গ্রাম বাংলায় এটি একটি পরিচিত শব্দ। মেইল কাউ বা গরুর যে পুংলিঙ্গ, সেটিকে আমরা আবাল বলি, গাভীর বিপরীত যেটি, এবং যেটি দিয়ে হাল চাষ করা হয়, এমনকি প্রজননেও কাজে আসতে পারে না আবাল, শুধু খেটে মরে, হাল চাষ করে। তো সেই আবালের সঙ্গে তাদের তুলনা করেছিলেন সেদিন এই বিশিষ্ট বক্তা, মূত্র বিশেষজ্ঞ বা ইউরোলজিস্ট বা থুতু বিশেষজ্ঞ, কিংবা আবাল, মিস্টার আবাল। সেদিন তিনি এইভাবেই আক্রমণ করেছিলেন আমাদের তরুণ নেতৃবৃন্দকে, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। তো এই ছিল দ্বিতীয় পয়েন্ট। আর তার তৃতীয় পয়েন্টটি ছিল আগের দুটোকে ছাড়িয়ে। সেই পয়েন্টের কারণে তিনি বেশি বেশি ভাইরাল হয়েছিলেন, তার বক্তব্য বেশি বেশি ভাইরাল হয়েছিল, দেশের সীমানা ছেড়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছিল তার নাম, তার জৌলুস, তার মাহাত্ম্য, তার মহানুভবতা, তার আভিজাত্য ছড়িয়ে পড়েছিল দেশের সীমানার বাইরে। তো শেষ পয়েন্টটি ছিল, তিনি বলেছিলেন যে বিএনপি কর্মীরা একসঙ্গে যদি, তার ভাষায় বলছি, তার উচ্চারণের কাছাকাছি থাকবার চেষ্টা করব, প্রস্রাব করে, তিনি হয়তো প্রস্রাব বোঝাতে চেয়েছিলেন, তো প্রস্রাব করে বলছিলেন, আসছিল না মুখ দিয়ে। হতে পারে আঞ্চলিক সমস্যা, ধ্বনি বিপর্যয়, শব্দ উচ্চারণ করতে গেলে হয় সেটি। তো তিনি বলছিলেন বিএনপির সব নেতাকর্মী একত্র হয়ে, একসঙ্গে হয়ে প্রস্রাব করলে তুমি বঙ্গোপসাগরে ভাইসা যাইবা। হাসনাত আবদুল্লাহকে টার্গেট করেছিলেন। আর বলছিলেন যে আমরা যদি থুতু ফেলি, তোমারে খুঁজা পাওয়া যাইব না সেই থুতুর মধ্যে। তো এই কথাগুলো বলে সেদিন তিনি আলোচিত হয়েছিলেন। শামসুজ্জামান দুদু ভাই আমাদের খুব পছন্দের মানুষ। তো সেই দুদু ভাইকে নিয়ে আজকের এপিসোড কেন করছি, এটির কারণ হলো গতকাল তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলে
তাদের ইউটিউব চ্যানেলে কথা বলছিলেন, সেখানে উপস্থাপিকা তাকে প্রশ্ন করছিলেন, বিভিন্ন পর্যায়ে প্রশ্ন করছিলেন, তিনি সেসব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। তো আপনারা, আমি ছোট্ট একটি ক্লিপ অ্যাড করছি, তিনি কি বলছিলেন সেখানে, তখন খুব ভালো বোঝা যাবে বিষয়টি আসলে কি, আমি কেন এই বিষয় নিয়ে কথা বলছি, কেন তিনি আবার প্রাসঙ্গিক হয়ে উঠলেন, কেন আবার ব্যাক বাই পাবলিক ডিমান্ড হয়ে গেলেন, লোকেরা আবার কেন তার কথা শুনতে চাইবে, বা আমি বা কেন আগ্রহী হলাম। তো তিনি কি বলছেন একটু শুনে নেই। আমার শ্বশুরকে যদি আমি মনে করি উপযুক্ত, যদি সত্যিকার উপযুক্ত হয়, তাকে আমি প্রদান করতে আমি দ্বিধা করব না। কিন্তু শুধুমাত্র আমার শ্বশুর হওয়ার কারণেই তাকে এমন একটা জায়গায় আমি নিয়ে যাচ্ছি যে জায়গাটা খুব বিতর্কিত হতে পারে। আমার আন্দোলনে বা আমার নেতৃত্বে আমার ভূমিকা আছে বলে আমি তাকে প্রতিষ্ঠা করছি। বরঞ্চ এটা না হয়ে আমার এই আত্মীয়কে বাদ দিয়ে যদি অন্য লোককে জায়গায় প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে নেতা হিসাবে সত্যিকারে তার ভূমিকা মানুষ শ্রদ্ধার চোখে দেখত। সেই জিনিসটা এখন কিন্তু আমি আজকের ঘটনার প্রেক্ষিতে বললাম, আমি কাউকে অশ্রদ্ধাও করছি না বা তার ভূমিকা রাখছে, কিন্তু এটা কেউ ভালো চোখে দেখছে এটা আমার কাছে মনে হয়নি। বিএনপির এই যে অবস্থান, এবং নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বিষয়টি তিনি আসলে কি বলতে চেয়েছেন। তিনি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের শ্বশুরের কথা বলছেন। অতি সম্প্রতি সরকার 25 জন বিচার বিভাগের কর্মকর্তা, সিনিয়র আইনজীবী এবং বিচারকদের প্রমোশন দিয়ে অতিরিক্ত জাজ বানিয়েছে, অতিরিক্ত জাস্টিস বানিয়েছেন বিচারপতি হাইকোর্টের 25 জনকে। এবং আমাদের প্রধান বিচারপতি সৈয়দ রাফাত আহমেদ, ডক্টর সৈয়দ রাফাত আহমেদ তাদেরকে শপথ পাঠ করিয়েছেন সেদিন সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে। 25 জন অতিরিক্ত জাজ হলেন, জাস্টিস হলেন এরা, বিচারপতি। তো সেখানে কোইন্সিডেন্টালি সার্জিস আলমের শ্বশুরও আছেন, জনাব লুৎফর রহমান। তো এটি নিয়ে নানা মহলে কথা উঠেছে যে এখানে সার্জিস আলমের কোনো পরোক্ষ প্রভাব আছে কিনা, প্রভাব খাটিয়ে নিজের শ্বশুরকে হাইকোর্টের বিচারপতি বানিয়ে দিলেন কিনা, এমন কিছু কথা বিভিন্ন মহলে উঠেছে। তো সেই কথার জবাব সার্জিস আলমও দিয়েছেন নানাভাবে, অন্যরাও দিয়েছে। তো সার্জিস আলমের মাধ্যমে আমরা জানতে পারি যে তার শ্বশুর প্রপারলি কোয়ালিফাইড, ওয়েল কোয়ালিফাইড টু বি আ জাস্টিস, জাস্টিস হবার জন্য যথেষ্ট কোয়ালিফাইড। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLB-তে অনার্স মাস্টার্স করেছেন 91-92 সেশনে এবং ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছিলেন। পরবর্তীতে সেখান থেকে LLB অনার্স LLM পাশ করার পর 98 থেকে হাইকোর্টে প্র্যাকটিস করা শুরু করেন। 2006-তে গিয়ে তিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, অ্যাপিলেট ডিভিশন এবং অন্যান্য জায়গায় তিনি প্র্যাকটিস করছেন। এবং তিনি সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। সার্জিস আলমের নাম আমরা শুনবার আগে থেকেই। তো তার অনেক দিনের প্র্যাকটিস, তার জুনিয়রও আছে শোনা গেল শখানেক, তারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ভালো উকিল। তো তেমনি একজন ওয়েল কোয়ালিফাইড মানুষ ঘটনাচক্রে, এবং তার যোগ্যতা যেহেতু আছে, ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন, তাই তিনি জাজ হয়েছেন নিজের যোগ্যতায়। আর সার্জিস আলম তার মেয়ের জামাই, এটি একটি কাকতালীয় ব্যাপার হতেই পারে। তো এই প্রসঙ্গেই শামসুজ্জামান দুদু বললেন, প্রথমে তিনি বললেন যে আমি যদি হতাম, আমার শ্বশুর কোয়ালিফাইড হতেন, আমি তাকে ঠিক জায়গায় পদায়ন করতাম, করতে আমার কোনো সমস্যা হতো না। চমৎকার, অত্যন্ত লজিক্যাল থটস। পরমুহূর্তে তিনি বলছেন যে আপনি একটি রাজনৈতিক দলের নেতা বলে, আপনি এখন পারেন বলে আপনি আপনার শ্বশুরকে বিচারপতি বানিয়ে দিলেন, লোকেরা তো এটি ভালো চোখে দেখছে না, আপনি বরং তাকে বাদ দিয়ে অন্য কাউকে যদি বানিয়ে দিতেন, লোক সেটার প্রশংসা করত। বড্ড এলোমেলো কথাবার্তা, স্ববিরোধিতায় ভরপুর, আগাগোড়া। আমি অবাক হই, এই যাদের কথা বলার যোগ্যতা, একটি কথা গুছিয়ে বলতে পারেন না, আগের বাক্য কি বলেছেন পরের বাক্যে সেটি মনে রাখতে পারেন না, বা ইচ্ছে করে মনে রাখেন না, মিসলিড করেন পাবলিককে, মানুষকে, অডিয়েন্সকে। এরকম একজন মানুষ, এবং যার ভাষা, যার আক্রমণের মনোভাব, আক্রমণাত্মক ভঙ্গি, স্টাইল এরকম যে ভাইরাল হয়ে যান,
প্রতিপক্ষকে আক্রমণ করে, ব্যক্তি আক্রমণ করে। এরকম একজন মানুষ বিএনপির ভাইস চেয়ারম্যান কি করে হন? তিনি একা না, আরো অনেকেই, বেশিরভাগেরই একই অবস্থা। এই দলটির প্রচার পেছনে এবং এই যে মৃতপ্রায় হয়ে উঠেছিল, মুসলিম লীগ হয়ে উঠেছিল প্রায়, যদি 5 আগস্ট না আসতো এই দেশে, আল্লাহ না করুন, তাহলে বিএনপি তো মুসলিম লীগ হয়ে যেত, হয়ে গিয়েই ছিল, কেউ ঠেকাতে পারতো না। এবং আমি মনে মনে আফসোস করতাম মাঝে মাঝে যে আওয়ামী লীগ সাকসেসফুলি বিএনপির মতো একটি বড় দলকে মুসলিম লীগ বানিয়ে দিল, তারা এতটাই সফল হলো, কষ্ট পেতাম। তো এই জন্যই বোধহয় তারা কিছু করতে পারেননি, কারণ এই নেতৃবৃন্দ দিয়ে, এই নেতাদের দিয়ে কোনো আন্দোলন সংগ্রাম কোনো কিছু আসলে গড়ে তোলা যায় না, করা সম্ভব না। এই যাদের বুদ্ধিবৃত্তিক অবস্থা, এই যাদের মানসিকতা, এই যাদের কথা বলবার স্টাইল, এই যাদের যোগ্যতা, কি ভয়ঙ্কর কথা। 50 সেকেন্ডের মধ্যে, 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে বলছেন আমি হলে তাকে পদায়ন করতাম যোগ্যতা থাকলে, পরের সেকেন্ডে বলছেন আপনি নেতা হয়ে তাকে পদায়নের ব্যবস্থা করলেন, মানুষ ভালো চোখে দেখে না, না করে অন্যকে নিতেন। কি ভয়ঙ্কর প্রস্তাবনা এবং পরামর্শ। তার শ্বশুরের যোগ্যতা আছে, তিনি নিজের যোগ্যতা বলে সরকারের বিবেচনায় তিনি জাস্টিস হচ্ছেন, আর সার্জিস আলম তার শ্বশুর বলে তাকে প্রতিহত করবেন, থামিয়ে দেবেন, অন্য কাউকে সেখানে পদায়ন করবেন। এই মহানুভবতা দেখাবার পরামর্শ দিচ্ছেন আমাদের দুদু ভাই সার্জিস আলমকে। কি ভয়ঙ্কর আলাপ, ভাবতে পারছি না। শুধু কি দুদু ভাই, আরেক মহানুভবের ছবি দেখছেন আপনারা, বুলু ভাই, বরকতুল্লাহ বুলু ভাই অধ্যাপক ইউনূস সম্পর্কে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে এক বেফাস কথাবার্তা বলে ফেললেন, তাও বেশি দিন আগের কথা না। তার ধর্ম পরিচয় নিয়ে তিনি প্রশ্ন তুললেন, একটি ভয়ঙ্কর খেলা তিনি খেলছিলেন। তাদের ইস্যুজ আছে অধ্যাপক ইউনূসের সঙ্গে, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে। একটি দিনের জন্য বিএনপি, টু বি অনেস্ট, সবাই জানেন আপনারা, একটি দিনের জন্য বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে পছন্দ করতে পারেনি, অধ্যাপক ইউনূসকে সহ্য করতে পারেনি একটি দিনের জন্য। সংস্কারের নাম শুনতে পারেনি, ঝাড়ু পেটা করেছে মনে মনে সংস্কারকে। বাধ্য হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আয়োজন করা সংস্কার কমিশন এবং সেগুলোর সমন্বয় করার বডি, যেটিকে আমরা বলছি ঐকমত্য কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন, সেখানকার মিটিংয়ে রিলাক্টেন্টলি, অনিচ্ছাকৃতভাবে মাঝে মাঝে হাজির থেকেছে বিএনপি। শুধু হাজিরই থাকেনি, থামাবার চেষ্টা করেছে, ভাইটাল বিভিন্ন পয়েন্টগুলোকে আটকে দিয়েছে। কালক্ষেপণ হয়েছে বিএনপির জন্য, বহু আগে সংস্কার শেষ হয়ে যেত, সব কিছু শেষ হয়ে যেত, বাট হয়নি, পদে পদে বিএনপি আটকিয়েছে। তো এটি আমরা দেখেছি। তাই বিএনপি এই নেতৃবৃন্দ এদেরকে দিয়ে কথা বলাচ্ছে বিভিন্ন সময়। অনেকের ধারণা যে তারা এগুলো দিয়ে বিএনপি কেন্দ্রীয়, সেন্ট্রালি বিএনপি এটা কন্ট্রোল করছে এবং বিএনপির এই অর্বাচীন নেতাদের দিয়ে বক্তব্য রাখাচ্ছে, কাউকে গাড়ি দেয়াচ্ছে, কাউকে হুমকি দেয়াচ্ছে, এইসব করছে। তো অধ্যাপক ইউনূসকেও বুলু ভাই হুমকি দিয়েছিলেন। এটা এক ধরনের হুমকি, তার ধর্ম পরিচয় নিয়ে কথা বলা। বাংলাদেশের মতো দেশে কাউকে ধর্মীয়ভাবে আক্রমণ করতে পারলে সুবিধাজনকভাবে, ব্যাস হয়ে গেল, তার বিরুদ্ধে আর কোনো অস্ত্র দরকার নেই। তাকে পচাবার জন্য, এমনকি তাকে খুন করাবার জন্য যথেষ্ট। যে অমুক ধর্ম অবমাননা করেছে, এইটুকু আওয়াজ দেওয়া যথেষ্ট। লাখো কোটি আপামর মেহনতি জনতা ঝাঁপিয়ে পড়বে, যার পেটে ভাত নাই সেও ঝাঁপিয়ে পড়বে। যেই লোক ধর্ম আক্রমণ করেছে, ধর্মের বিরোধিতা করেছে, ধর্ম অবমাননা করেছে, তাকে একটা ঘুষি মারলে নিশ্চয়ই আল্লাহ আমাকে ব্যস্ত একটা সিট দিয়ে দিবেন। 3 দিন না খেতে পায় না, ভিখারিও একটা ঘুষি মারতে যাবে সেখানে, কারণ ব্যস্ত পাওয়ার একটি ব্যাপার আছে এখানে, লোভ আছে, আর থাকাই স্বাভাবিক, ধার্মিক এবং বিশ্বাসী সেটি থাকবে। আর এর চাইতে ভালো সওয়াব কামাবার কোনো রাস্তাই নেই ধর্ম অবমাননাকারীকে মারা, যে কোনো ফরম্যাটে। এমনকি উপস্থিত থাকলেও সওয়াব সেখানে। কিছু লোকের ধারণা যে ধর্ম অবমাননাকারীর বিচার হচ্ছিল, সেখানে আমি উপস্থিত ছিলাম, মারতে পারিনি, ভিড়ের জন্য এগোতে পারিনি, গা পর্যন্ত পৌঁছতে পারিনি, বাট মনে মনে তারা ভাবছেন যে সওয়াব তো হয়েছে, আমি সেখানে ছিলাম। তো বরকতুল্লাহ বুলু এরকম একটি ডেঞ্জারাস গেম খেলেছিলেন, কিন্তু আলহামদুলিল্লাহ এই দেশের মানুষ সেটা গ্রহণ করেনি, ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে। কিচ্ছু লাভ হয়নি। দেখা গেল আলেম সমাজই বেশি পছন্দ করছেন অধ্যাপক ইউনূসকে। এখনো কোনো বয়ান কাজ হয়নি, না আওয়ামী লীগের না বিএনপির কারো বয়ান কাজ হয়নি। হ্যাঁ, অধ্যাপক ইউনূস দোষ ত্রুটির ঊর্ধ্বে না, তার অনেক ভুল আছে। আমি ইদানিং ধারাবাহিকভাবে পর্ব করছি, তার ভুল ত্রুটিগুলো নির্দেশ করছি, কি করণীয়, কি তিনি ভুল করেছেন প্রতিনিয়ত বলছি। যে কারো তার বিরুদ্ধে কথা বলবার অধিকার আছে, তার মন্দ দিকগুলো, অযোগ্যতাগুলো, ভুল সিদ্ধান্তগুলো ধরিয়ে দেওয়ার অধিকার যে কারো আছে।
এবং যে কোনো সরকারকে, সরকার প্রধানকে এগুলো নেবার ক্ষমতা থাকতে হবে, মানসিক শক্তি থাকতে হবে সমালোচনা সহ্য করবার। বাট তাই বলে ব্যক্তি আক্রমণ না, এবং অসৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ছোট করা না। বাট বিএনপি নেতৃবৃন্দ এটাই করছিলেন বেশ অনেক দিন থেকে। এর মধ্যে এই দুজন এগিয়েছিলেন মাশাআল্লাহ, অন্য সবার চাইতে দৌড়ে এগিয়েছিলেন আমাদের এই দুদু ভাই আর বরকতুল্লাহ বুলু ভাই। তো বিএনপিকে আমি ধন্যবাদ জানাই দল হিসেবে। এই জন্যে বিএনপি তাদের দুজনকেই সতর্ক করেছে যে কথাবার্তায় আরেকটু সতর্ক হতে হবে, ব্যাফাস কথা বলা যাবে না। তো সতর্কতা কতটুকু কাজ করেছে জানি না, কারণ গতকালই তিনি যা বললেন দুদু ভাই, তার এখানে কথা বলারই কথা না। এই বিষয়ে তার মুখে কুলু পেটে থাকলে তিনি ভালো করতেন। তার বিশেষজ্ঞ মতামত কেউ চায়নি, বাট তিনি নিজে থেকেই দিলেন এবং ভয়ঙ্কর পরামর্শ দিলেন যে যোগ্যতা সম্পন্ন শ্বশুরকেও সরিয়ে দিতে হবে, তার যোগ্য পদটিতে যাতে তিনি যেতে না পারেন সেই পদ অন্য কাউকে দান করতে হবে। মাশাআল্লাহ বলতে হয়, দুদু ভাইয়ের মহানুভবতা, বড় মনের পরিচয় তিনি দিলেন যেভাবে। তো এরা এই করছেন আসলে। তো জানি না আগামী দিনে তারা আরও কি করবেন, দুদু ভাই আরও কি কি কারণে বিখ্যাত হবেন। অলরেডি যথেষ্ট খ্যাতি তিনি অর্জন করেছেন। তো সেটিকে খ্যাতি বলবো না কুখ্যাতি বলবো আমি জানি না। খ্যাতি তো এক ধরনের, কুখ্যাতি এক ধরনের খ্যাতি, তাই তো? তো তারা যদি কথাবার্তা আরও সাবধান হন, আরও ভালো হয় দলের জন্য। আর সাম্প্রতিক কালে তো বলে লাভই নেই, দুজন ঝাঁপিয়ে পড়েছে দলকে ছোট করবার জন্য, আমি বলবো দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্য, বিএনপির বিরুদ্ধে। এর মধ্যে ফজা পাগলা বললে আবার অনেকের গায়ে চুলকানি শুরু হবে। তারা ভাববে আমি মুক্তিযুদ্ধকে আঘাত করেছি। আমি ব্যক্তি ফজা পাগলার বিরুদ্ধে কথা বলছি, যে এলোমেলো কথা বলে, যে বিভ্রান্ত, সারাক্ষণ তরুণীদের গালিগালাজ করে কোনো কারণ ছাড়া, অন্যদের রাজাকার বলে গালি দেয়, হারামজাদা বলে গালি দেয়। আমি সেই অসভ্য লোকটির কথা বলছি, সেই বিভ্রান্ত ফজুর কথা বলছি, ফজা পাগলা ওরফে ফজু ওরফে ফজলুর রহমানের কথা বলছি। তো এই ভদ্রলোক নানাভাবে বিএনপির ক্ষতি করছিলেন এবং আমি দৃঢ় বিশ্বাস, আমার ইচ্ছে করে করছিলেন। তিনি একজন সাবোটিয়ার মানে হলো যে সাবোটাজ করে বিভিন্ন কিছুকে, বিভিন্ন দলকে, সংগঠনকে, অন্তর্ঘাতমূলক কাজ তিনি করেন। তিনি একজন সাবোটিয়ার, বিএনপির জন্য সাবোটাজ করছিলেন বিএনপিকে, তিনি আর কিছুই করছিলেন না। তো তাকে সতর্ক করা হয়েছে, 3 মাসের জন্য তার কার্যক্রম স্থগিত করা হয়েছে। এবং রুমিন ফারহানা, আমি বিশ্বাস করি দল থেকে রুমিন ফারহানাকে সতর্ক করবার সময় এসেছে। রুমিন ফারহানা নানাভাবে বিএনপিকে ছোট করছে, বিতর্কিত করছে। তো বিএনপি হাই আপস এই বিষয়গুলোর দিকে আরও খেয়াল রাখলে দলের জন্য ভালো হবে, সেটি মন্দ হবে না কোনোভাবেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।